অসাধারণ হয়েছে প্রিয়তমা। মৌনতা খুশি হলো, উৎফুল্ল ভঙ্গিতে বলল, সত্যি? একদম। তুমিও একটু খেয়ে দেখো একটু। সময় গড়াচ্ছে নিজের ব্যস্ততায়, এক মুহূর্তের জন্য সে থেমে নিজের গতি পরিবর্তন ঘটাচ্ছে না। এরই মধ্যে কেটে গেছে বেশ অনেকটা দিন। আদর্শ, মৌনতা, পিহু, রিয়াদ, ইভা, মেহেদি সবাই নিজ নিজ অবস্থানে বেশ ভালোই আছে। আদর্শ মৌনতার সে বিয়ে হলেও সংসারটা এখনো হয়নি, তবে সম্পর্কের বন্ধনটা গাঢ় হয়েছে। দুজনের ভালোবাসা পরিপক্কতা পেয়েছে বেশ। রিয়াদ, পিহু নিজেদের প্রণয়ের বেড়াজালে আবদ্ধ করেছে নিগুড়ভাবে। একে অন্যের সাথে সারা জীবন কাটানোর অঙ্গীকার করে নিয়েছে ইতিমধ্যে। আর বাকি রইল মেহেদি আর ইভা। তারা দুজন সে একই স্থানেই ঝুলে রয়েছে। মেহেদি এখনো ভালোবাসার দাবি নিয়ে ঘুরঘুর করছে এবার পেছনে, আর মেয়েটা বারংবার ফিরিয়ে দিচ্ছে তাকে। এমন নয় যে ইভার হৃদয়ে মেহেদির জন্য ভালোবাসা নেই, অনুভূতি নেই। প্রথম দিকে ছেলেটার জন্য নিজের ভেতরে তেমন একটা টান অনুভব না করলেও ইদানিং ভীষণ টান অনুভব করে ইভা। মেহেদিকে আর ফিরিয়ে দিতে ইচ্ছে হয় না তার। মাঝে মাঝে মেয়েটার ইচ্ছে হয় পরিবারের সকল নিয়ম শৃঙ্খলার বাইরে যেতে, মেহেদিকে মেনে নিতে, ওই ছেলেটার প্রণয়ের রং এই নিজেকে রাঙাতে। কিন্তু সেই সাহস কোথায় মেয়েটার? সাহসের অভাবেই তো এতদিন ধরে এত কিছু সহ্য করেও আজ পর্যন্ত টু শব্দ করতে পারেনি মেয়েটা। সে যাই হোক, আদর্শরা দ্বিতীয় বর্ষের গণ্ডি পেরিয়ে তৃতীয় বর্ষে উন্নতি হয়েছে, তাও বেশ অনেকটা দিন। এই পর্যন্ত ভালোই চলছিল সবটা, তবে সুখ কি আর দীর্ঘস্থায়ী হয়? দুঃখের পরে যেমন সুখ আসে, তেমনি অল্প সময়ে মানুষকে সুখের সাগরের নিকট পরিচয় করিয়ে আবারও দুঃখ গ্রাস করে। আবার কিছু কিছু দুঃখ জীবনের শিক্ষা গ্রহণের জন্য প্রয়োজন রয়েছে। মৌনতা আর আদর্শের জীবনের এই দুঃখটাও হয়তো শিক্ষা হয়েই নেমেছে। কয়েকটা দিন আগেই তারা সকলেই তৃতীয় বর্ষের ক্লাস টেস্টে অংশগ্রহণ করেছিল, যার ফলাফল প্রকাশ হয়েছে আজ সকালেই। কলেজে এসে ফলাফল বোর্ডে চোখ রাখতেই বিস্মিত হলো মৌনতা, আদর্শ সহ তাদের বন্ধুরা, বন্ধু মহলে সকলেই। বিস্মিত হওয়ার কথা নয় কি? আদর্শ এবং মৌনতা দুজনেই দুটো বিষয়ে ফেল করেছে। এও কি মেনে নেওয়ার মতো? মেডিকেল কলেজের মতো একটা বিদ্যাপীঠের শিক্ষার্থী হয়ে যদি কেউ ফেল করে, তাও যারা কখনো ফেল করেনি তারা। মৌনতা নবম দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনায় তেমন একটা ভালো ছিল না, বা চেষ্টা ছিল না বিদায় দু একবার ফেলের স্বাদ গ্রহণ করেছে, তাও ক্লাস পরীক্ষায়। আর আদর্শ, সে নিজের আদর্শবাদিতা ধরে রেখে ছোট থেকে কখনো ফেল করেনি, অথচ আজ দেশ সেরা বিদ্যাপীঠে এসে সে একজন ফেলটুস ছাত্র হিসেবে পরিচিত লাভ করেছে। অবশ্য রেজাল্টের এমন বেহাল অবস্থা তাদের জন্য কাম্যই ছিল। নিজেদের প্রণয়ের অনুভূতিতে এতটাই মজে ছিল যে পড়াশোনার ব্যাপারে একদমই ভুলে বসেছিল দুজন। তারই তো ফল পাচ্ছে এটা। বিয়ে, সংসার, ভালোবাসা নিয়ে এতটাই মত্ত ছিল তারা যে নিজেদের ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তাভাবনাই মাথায় আসেনি। সময় গড়ালো কিছুটা। সকালের সূর্যটা বেশ উজ্জ্বল রূপ ধারণ করে নিজের প্রখরতা বাড়িয়েছে। জানান দিচ্ছে দুপুর হয়েছে। আদর্শের ক্লাস শেষ হয়েছে একটু আগেই। একে একে সবাই ক্লাস থেকে বেরিয়ে গেল। আদর্শ আর মৌনতা বসেছিল ক্লাসেই। সকালে কলেজে এসে নিজেদের রেজাল্ট দেখে কেমন থম মেরে গেছে ছেলেটা। মৌনতারও যে মন খারাপ লাগেনি তেমন নয়, এতদিন পর হুট করে ফেলের স্বাদ নিতে তারও খারাপ লেগেছে। কিন্তু তাই বলে তো ভেঙে পড়লে চলবে না। এটা মাত্র একটা ক্লাস টেস্ট ছিল, এটা থেকে শিক্ষা নিয়েই তো বার্ষিক অর্থাৎ ফাইনালে ভালো করতে হবে। ভাগ্যিস ফাইনাল পরীক্ষার আগে এই ক্লাস টেস্টের মাধ্যমে তাদের চোখ খুলল। ফাইনালে এভাবে ফেল করলে কি অবস্থা হতো? মৌনতা এগিয়ে গেল আদর্শের পানে, বসলো ছেলেটার পাশে। তবু আদর্শ একটা বারের জন্য চোখ তুলে তাকালো না মৌনতার পানে। তপ্ত নিঃশ্বাস ফেললো মেয়েটা, সান্ত্বনা সুরে বলল, ভেঙে পড়বেন না, যা হবার হয়ে গেছে। তাছাড়া এটা মাত্র ক্লাস টেস্ট ছিল। আমাদের ভালোভাবে পড়তে হবে, ফাইনালে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। আদর্শ চুপ রইল কিঞ্চিত সময় নিয়ে, অতঃপর হুট করেই বলল, আমাকে ডিভোর্স দিয়ে দাও। মৌনতা খানিকের সময়ের জন্য থমকে গেল, যেন কলিজাটা মুচড়ে উঠল তীব্র বেগে। আদর্শ কি বলল? পরীক্ষায় ফেল হোক বা অন্য কোনো গুরুতর কারণ হোক, আদর্শ যেন এমন একটা কথা বলবে কখনো কল্পনাতেও আনতে পারেনি মৌনতা। ডিভোর্স শব্দটা হয়তো খুব ছোট, কিন্তু এই ছোট্ট শব্দটা কতটা ভার বহন করে তা শুধুমাত্র এর ভুক্তভোগীরাই জানে। এই পরীক্ষায় ফেল করে যতটা কষ্ট মৌনতা পেয়েছে, তার থেকে অধিকতর কষ্ট পেয়েছে আদর্শের মুখে ডিভোর্স শব্দটা শুনে। চোখ দুটো ছলছল করে উঠল মৌনতার। তবুও সে নিজের কোনো ক্রোধ বা অভিমান এই মুহূর্তে প্রকাশ করলো না। সে ঠিক জানে আদর্শ কতটা ভালোবাসে তাকে, আর এই যে ডিভোর্সের কথা বলেছে, নিশ্চয়ই নিজ মনে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করেই এমন কথা মুখে এনেছে। নয়তো আদর্শ নামক
মানব কখনো মৌনতাকে ছেড়ে যেতে পারে না, সেটুকু বিশ্বাস মৌনতার রয়েছে আদর্শের উপর। নিজের ব্যথা হৃদয়ে চেপে রেখে হাসল মৌনতা, কিছুটা ভাঙা কণ্ঠে বলল, আমি জানি আপনার মন মানসিকতা ঠিক নেই, তাই বলে এমন কিছু বলবেন না যার জন্য আমাদের দুজনকেই ভবিষ্যতে পস্তাতে হয়। আদর্শ চোখ তুলে তাকালো মৌনতার পানে, করুণ কণ্ঠে বলল, সবটা আমার জন্য হয়েছে, আমি দোষী। আমার জন্যই তুমি পরীক্ষায় ফেল করেছো। নিজে তো নষ্ট হয়েছি, তোমাকেও নষ্ট করেছি। তুমি তো আমার প্রতি ভালোবাসা প্রকাশ করোনি প্রথমে, উল্টো আমাকে বারংবার ফিরিয়ে দিয়েছো। আমি মানিনি, শত বাধার পরেও তোমার পিছু পিছু ঘুরঘুর করেছি, তোমাকে আমার পানে টেনেছি, বিয়ে করেছি আমার জন্যই। শুধুমাত্র আমার জন্য তোমার পড়াশোনার ক্ষতি হয়েছে। মৌনতা ঠিক ধরেছিল, এই ছেলে নিজ মনে উল্টাপাল্টা চিন্তা করেই এমন ভয়ানক একটা শব্দ মুখে এনেছে। মৌনতা হাত রাখলো আদর্শের কাঁধে, নরম কণ্ঠে বলল, ফেল তো আমি একা করিনি, আপনিও করেছেন। আমিও তো এখন বলতে পারি আমার জন্য আপনি ফেল করেছেন, আর আপনার এমন বাজে ফলাফলের জন্য আমিই দোষী, কারণ আমার প্রণয়ে আসক্ত হয়ে আপনি পড়াশোনার প্রতি অবহেলা করেছেন। তোমার দোষ নেই কোনো, তুমি তো তোমার দিকে আমাকে টানোনি, বরং আমি তোমাকে টেনেছি আমার দিকে। মৌনতা আদর্শকে বোঝানোর প্রয়াস অব্যাহত রাখলো, কোমলতার সাথে বলল, আপনার ধারণা সম্পূর্ণরূপে ভুল আদর্শ। আমার এমন বাজে ফলাফলের পিছনে আপনার কোনো হাত নেই। হ্যাঁ, আমি মানছি আপনি আমাকে প্রথম প্রেম নিবেদন করেছেন। আমি আপনাকে গ্রহণ না করলে আপনি আমার পিছু পিছু ঘুরঘুর করেছেন, আমাকে মানিয়েছেন। তাই বলে আপনি আমাকে পড়াশোনা করতে বারণ করেননি। এমনও নয় যে আমাদের ভরপুর একটা সংসার হয়েছে, আমি সারা দিন সংসারের কাজে ব্যস্ত ছিলাম, কিংবা আপনার সাথে দিনরাত 24 ঘন্টা কথা বলেছি। আমি পরীক্ষা খারাপ রেজাল্ট করেছি শুধুমাত্র আমার দোষে, আমার গাফিলতির জন্য। তবুও মৌনতা হাত উঠিয়ে থামিয়ে দিল আদর্শকে। মেজাজ গরম হচ্ছে তার। প্রথমে কত বড় এক ভয়ঙ্কর শব্দ বলে দিল আদর্শ, আর তারপর এত বুঝাচ্ছে ছেলেটা বুঝতেই চাইছে না। পেয়েছেটা কি? ফেল তো সে একা করেনি, মৌনতাও করেছে। কই, মৌনতা তো এমন করছে না, বা এমন কোনো চিন্তাভাবনা মাথাতেও আনছে না। তাছাড়া মাত্র একটা ক্লাস টেস্টই তো ছিল, ফেল করেছে, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? একটা ফেল কি করে কারো ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে, নাকি কারো জীবন নির্ধারণ করতে পারে? মৌনতা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল, অতঃপর কিছুটা ক্রোধিত কণ্ঠেই বলল, আমাকে ছেড়ে আপনি ভালো থাকবেন, আমাকে ডিভোর্স দিয়ে শান্তি হবে আপনার। আদর্শ চমকালো, থমকে গেল কিছুক্ষণের জন্য। এতক্ষণ নিজ মুখে বলা ছেড়ে যাওয়ার কথাটা অতটাও কলিজাতে লাগেনি তার, কিন্তু এখন মৌনতার কণ্ঠে শুনে ঠিক বুকে ব্যথা শুরু হয়ে গেছে। মৌনতাকে ছেড়ে যাবে? এই মেয়েটাকে ছাড়া সে বাঁচবে কিভাবে? দম বন্ধ হয়ে যাবে যে তার। হুট করেই মৌনতাকে দুহাতে জড়িয়ে ধরলো আদর্শ, কাতর কণ্ঠে বলল, তোমাকে ছেড়ে মরে যাব আমি। তাহলে ছেড়ে যেতে চাইছেন কেন? যাব না। মৌনতা হাসলো একটুখানি, আদর্শের পিঠে হাত রেখে বলল, যা পারবেন না তা বলে কেন কষ্ট দেন? আপনি জানেন আপনার মুখ থেকে ডিভোর্স শব্দটা শুনে আমার কতটা কষ্ট হয়েছিল। আদর্শ আর একটু গাঢ়ভাবে জড়িয়ে ধরলো মৌনতাকে, অপরাধীর কণ্ঠে বলল, দুঃখিত। আদর্শ ছেড়ে বসলো মৌনতাকে, মেয়েটার মুখপানে তাকিয়ে বলল, তুমি কি এখন ওর জন্য আমাকে শাস্তি দিতে চাও? জানোই তো আমার মাথা ঠিক ছিল না, আবেগে বলে ফেলেছি, আর কখনো বলবো না, প্রমিস। মৌনতা মলিন হাসলো, তবে বলল না কিছুই। সে তো জানে আদর্শ কিছু ভেবে বলেনি, আবেগে দুঃখে বলে ফেলেছে। তবুও চাইলেই কি সবকিছু ভুলে যাওয়া যায় খুব সহজে? তাও এত বড় একটা কথা। হয়তো কিছুদিন ওই শব্দটা মনে থাকবে, হৃদয়ে ব্যথা দিবে বাজেভাবে, তারপর ঠিক ভুলে যাবে। ব্যস্তময় শহরের অলিগলি জুড়ে ব্যস্ততা বিরাজমান, চারিদিকে মানুষের ঢল। রাস্তাঘাটগুলোতে গিজগিজ করছে অসংখ্য যানবাহন অসংখ্য যানবাহন এবং কোলাহল। আর রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে বিশাল বিশাল ইট পাথর এবং কংক্রিটে ভরা ইমারতগুলো। তবুও যেন এই শহরে শান্তি নেই কোথাও, চারিদিকে শুধু কষ্ট, দুঃখ আর প্রলাপের স্বর। এই ব্যস্তময় শহরে অগণিত সব যানবাহনের নিচে পিষ্ট হয়ে ঝরে যাচ্ছে অসংখ্য প্রাণ। ধর্ষণ, খুন, বিল্ডিং ধস, অগ্নিকাণ্ড এই শহরে পরিচিত শব্দ। রোজ রোজই শহরের অলিতে গলিতে শোনা যায় হাহাকার, কান্নার বিদঘুটে শব্দ। এই অজস্র হাহাকারের মধ্যে আজ নতুন করে যুক্ত হলো এক নতুন আহাজারি।
এই অপরিকল্পিত নগরে হঠাৎ আবারও বিল্ডিং ধস। কর্মক্ষেত্রের বাধিত সময় অর্থাৎ বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে যখন ভরপুর লোকসংখ্যা, ঠিক তখন হঠাৎ করেই 12তলা বিল্ডিংটা ভেঙে গড়িয়ে পড়ল মাটিতে। চারদিক থেকে চিৎকার, চেঁচামেচি, আহাজারির শব্দ ভেসে উঠছে মুহূর্তেই। আল্লাহ আল্লাহ ধ্বনিতে কেঁপে উঠছে শহরের আকাশ বাতাস। এই তো একটু আগেই সব ঠিক ছিল। একটু আগেও 12তলা বিল্ডিংটায় অবস্থিত গার্মেন্টস, অফিস, রেস্টুরেন্ট জুড়ে হাসাহাসির কলধ্বনি শোনা যাচ্ছিল। আর এখন ক্রন্দনধ্বনিতেও ভরে উঠেছে চারপাশ। দিকে দিকে মানুষ ছোটাছুটি করছে। চারদিক থেকে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে। কেউ কেউ ঘটনাস্থানের ছবি তুলেছে, কেউ কেউ ভিডিও করছে। ওই বিল্ডিংয়ে কর্মরত বা কোনো কাজে আসা জনগোষ্ঠীর আত্মীয় স্বজনও ভিড় করেছে ইতিমধ্যে। তাদের আহাজারিতে কেঁপে উঠছে শহরের আকাশ বাতাস। উদ্ধার কর্মীরাও দলে দলে ঘটনাস্থলে চলে এসেছে। নিজেদের নির্ধারিত পোশাকে আবৃত রেখেই তারা নেমে পড়েছে উদ্ধার কাজে। ভাঙা ধ্বংসস্তূপে পরিণত বিল্ডিং এর ভেতর থেকে ব্যথাতুর হাহাকারের ধ্বনি শোনা যাচ্ছে অনবরত। লাইনে লাইনে সাইরেনে বাজিয়ে অ্যাম্বুলেন্সগুলো ঢুকতে শুরু করেছে। আশেপাশের সকল হাসপাতালের ডাক্তারদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে সরকার। গুরুতর সব রোগীকে পাঠানো হচ্ছে হাসপাতালে, কিন্তু প্রাথমিক চিকিৎসার জন্য তো ডাক্তারের প্রয়োজন। অ্যাম্বুলেন্সের মধ্যে অবস্থানরত সময়টুকুর মধ্যে রোগীদের সেবা দেওয়ার জন্য ডাক্তার প্রয়োজন। তাছাড়া একজন ডাক্তারও বা একটানা আর কত ঘন্টা কাজ করতে পারে? সেও তো রক্তে মাংসে করা মানুষ। ক্লান্তিভাব ঘিরে ধরে তাকে। ক্লান্তিতে বিশ্রামেরও প্রয়োজন হয়। শেষে আর উপায় না পেয়ে মেডিকেল কলেজে পড়া শিক্ষার্থীদের বিভিন্ন ভাগে বিভক্ত করে আলাদা আলাদা দল গঠন করা হয়েছে। গুরুতর রোগীরা হাসপাতালে চিকিৎসা কার্যে বড় বড় ডাক্তারদের নিয়োজিত করা হলেও ঘটনাস্থানে অল্প স্বল্প ক্ষতের চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা এবং অ্যাম্বুলেন্সের মধ্যে অবস্থানরত সময়ে রোগীর চিকিৎসার জন্য মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীদের দ্বারা গঠিত দলগুলোকেই নিয়োজিত করা হয়েছে। আদর্শ, মৌনতা, পিহু, রিয়াদ, মেহেদি এবং ইভা সবাই এই দলগুলোর অংশ হিসেবে পড়েছে। উপরমহলের আদেশ পড়ার সাথে সাথেই তারা সব ছুটে এসেছে ঘটনাস্থলে। চারদিকের হাহাকারে হৃদয় ভারী হয়ে উঠল সকলের। আগে কখনো এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়নি কেউ, এই প্রথম। তবে এমন দুর্যোগ দেখে শোক প্রকাশের মতো সামান্য সময়টুকু নেই কারো হাতে। সবাই ভারী হৃদয় নিয়েই লেগে পড়েছে যার যার কাজে। দীর্ঘ 27 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখন উদ্ধার কর্মের অর্ধেকটাও সম্পূর্ণ হয়নি। এ তো কোনো সমতল বা সমান স্থানের উদ্ধার কাজ নয়। বিশাল এক ভবনের ধসে পড়া স্তূপের উদ্ধার কাজ। ইট, পাথর, রডের মতো কঠিন পদার্থ দিয়ে পরিপূর্ণ পুরো ধ্বংসাবশেষ। সেই কঠিন পদার্থকে ঠেলে সরিয়ে নিহত, আহত কিংবা শরীরের অসংখ্য ক্ষত নিয়ে ব্যথায় জর্জরিত প্রাণগুলো খুব সাবধানে বের করে আনছে উদ্ধারকর্মীরা। এত মানুষের এমন হৃদয় বিদারক দৃশ্য দেখে হাত পা গুটিয়ে বসে থাকতে পারেনি আশেপাশের মানুষজনও। তারাও নিজ উদ্যোগে উদ্ধার কাজে হাত লাগিয়েছে, সাহায্য করছে উদ্ধারকর্মীদের কাজে। ইভা, মৌনতা, পিহু, আদর্শ, রিয়াদ, মেহেদি এদিক ওদিক ছোটাছুটি করে রোগীদের টুকটাক চিকিৎসা দিচ্ছে। কিন্তু মেহেদির হঠাৎ হঠাৎ কেমন যেন মনটা আনচান আনচান করছে। যদিও এমন মর্মান্তিক দৃশ্যর দর্শন যে কারো হৃদয় নাড়িয়ে দিতে পারে, তবে মেহেদির হৃদয় একটু বেশি ভারী হয়ে উঠছে। মনটা ভীষণ কুগাইছে। বারবার কেন যেন মনে হচ্ছে সেও এভাবে হয়তো হারিয়ে যাবে এদের মতোই। কোনো একদিন এই যান্ত্রিক ইমরাত পূর্ণ শহরের কোনো এক ভবনের নিচে তার ছোট্ট শরীরটা পিষে যাবে নির্মমভাবে। তীব্র ব্যথায় জর্জরিত হয়ে নিঃশ্বাস আটকে মারা যাবে। হয়তো এই মানুষগুলোর ন্যায় শেষ একবার বাঁচারও সেও চেষ্টা করবে, আর্তনাদ করবে, চিৎকার করবে, কিন্তু ভাগ্য তাহার সহায় হবে না। মেয়েদি কোনো কাজে মন বসাতে পারছে না। বুকের ভেতরটা ব্যথা করছে ভীষণভাবে। নিজেকেই যেন এই মুহূর্তে রুগী মনে হচ্ছে। একজন রুগী কিভাবে আরেকজন রুগীর সেবা দিবে? মেহেদি ক্যাম্প থেকে বেরিয়ে গেল। তার এখন একটু হাওয়া পরিবর্তন প্রয়োজন, মস্তিষ্কটা ঠিক করা প্রয়োজন। হয়তো এখানে আহত রুগীদের চিকিৎসা তারা খুব একটা দেয় না, তা মেডিকেল পড়ুয়া শেষের দিকে শিক্ষার্থীরাই বেশি দেয়। তারা শুধুমাত্র দৌড়ঝাঁপে সাহায্য করে, আবার মাঝে মাঝে অতি প্রয়োজনে নিজেরাও হাত লাগায়। তবুও এই মুহূর্তে একটু সাহায্যই অনেক সাহায্য। মেহেদি বাইরে বেরোতেই তার চোখে পড়লো ইভাকে। মেয়েটা হাতে কি কি ওষুধ নিয়ে যেন ছোটাছুটি করছে। ছেলেটার হুট করেই কেন যেন মনে হলো তার জীবনটাও যদি এদের মতো অকালে ঝরে যায়, তবে ইভাকে আর দেখা হবে না। মেহেদি এগিয়ে গেল ইভার পানে, নিজেকে সামলে নিয়ে ডাকলো, ইবা। ইভা ছোটাছুটিতে ব্যস্ত, নিজের হাতের কাজ চালাতে চালাতে বলল, কিছু বলবেন?
মেহেদী একবার ঘাড় ঘুরিয়ে তাকালো ধসে পড়া বিল্ডিংটার ধ্বংসাবশেষের পানে, অতঃপর কিছুটা করুণ কণ্ঠে বলল, যদি কখনো শোনো এই যান্ত্রিক শহরে কোনো দুর্ঘটনায় আমিও ওই মানুষগুলোর মতো অকালে জ্বরে গেছি, তবে কি তুমি আমার জন্য কাঁদবে? আমার জন্য কষ্ট পাবে? এবার ততটা পাত্তা দিল না মেহেদীর কথায়। এখানকার পরিস্থিতি দর্শনে তাদের মতো হয়তো ছেলের মন খারাপ হয়েছে, তাই এমন কথা বলছে। ইভা একবার ফিরেও তাকালো না মেহেদীর পানে, বরং ব্যস্ততা দেখিয়ে বলল, আপনি এখানে এসব বলতে এসেছেন? একজন ডাক্তারের এতটা নরম চিত্তের অধিকারী হলে হয় বলুন? নিজের ক্যাম্পে ফিরে গিয়ে এই অসুস্থ মানুষগুলো চিকিৎসা দেন, বরং মানুষগুলো বেঁচে যাবে আর সৃষ্টিকর্তাও খুশি হবেন। মেহেদী নিজেও জানে এই পরিস্থিতিতে এমন চিন্তাভাবনা মোটেই বাঞ্ছনীয় নয় তার, তবুও কেন যেন মনটাকে আটকাতে পারে না, চলে আসে এসব চিন্তাভাবনা। মনের উপরে কি আর কারো হাত আছে? মেহেদী তপ্ত নিঃশ্বাস ফেলল, অতঃপর বলল, আমি তোমাকে ভালোবাসি ইবা। আমি বলছি না তুমিও আমাকে ভালোবাসো, কিংবা তোমার আমাকে ভালোবাসতেই হবে। আমি শুধুমাত্র তোমাকে এইটুকু বলবো যে তুমি আমাকে ভালোবাসতে না পারলে অন্য কাউকে ভালোবেসো না দয়া করে। আমি মরেও তা সহ্য করতে পারবো না। মেহেদী থামলো, আবার বলল, আমি তোমাকে ছোঁয়ার অধিকার পাইনি, হয়তো সেই অধিকার পাওয়ার আগেই আমাকে তোমার জীবন থেকে, এই পৃথিবী থেকে হারাতে হবে। তবে তোমাকে ছোঁয়ার আমার তীব্র বাসনা ছিল ইবা। দীর্ঘশ্বাস ফেললো ছেলেটা, ধরা গলায় বলল, যে আঙ্গুলে আমার স্পর্শ করা সাধ্য হয়নি, সেই আঙ্গুলে আর কাউকে স্পর্শ করতে দিও না ইবা। আমি সইতে পারবো না। এবার থমকালো। মেহেদী শেষোক্ত প্রতিটি কথা হৃদয়ে আঘাত হানলো মেয়েটার। তাছাড়া ছেলেটা কখনো তার নাম ধরে এভাবে কথা বলেনি। এর আগে যখনই তার সাথে কথা বলেছে, তখনই বিলকিসের মা, হাইজেনিকের বাচ্চা কিংবা পাপা কি পারি বলেই ডেকেছে। ইভার কেন যেন বুকের ভেতর হঠাৎ তোলপাড় শুরু হলো। অবশেষে সে মেহেদীর পানে চোখ তুলে তাকালো, হয়তো বলতেও চেয়েছিল কয়েকটা শব্দ কিংবা বাক্য, তবে সে সুযোগ আর দিল না মেহেদী। নিজের কণ্ঠে তোলা কথাগুলো কোনো মতে শেষ করে ঝড়ের বেগে প্রস্থান করলো সে। ইভা কিঞ্চিত সময় নিয়ে চেয়ে রইল মেহেদীর চলে যাওয়ার পানে, তাকিয়ে রইল, অতঃপর আবারও ব্যস্ত হয়ে পড়ল নিজ কাজে। এখন পরিস্থিতিটাই তেমন নেই যে কেউ খুব সময় নিয়ে কাউকে নিয়ে ভাববে বা কারো পেছনে ছুটবে তার হৃদয় শান্ত করার উদ্দেশ্য। কেটে গেল আরো কিছু ঘন্টা, এখনো উদ্ধার কাজ সম্পূর্ণ হয়নি। উদ্ধারকর্মী, সাধারণ জনগণের সাথে মেডিকেল কলেজের কিছু শিক্ষার্থীরাও হাত লাগিয়েছে। ঘটনাস্থানে যে ক্যাম্প করা হয়েছে বা যে প্রাথমিক চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে, তাতে বেশিরভাগই মেডিকেল পড়ুয়া, শেষ বর্ষ কিংবা ইন্টার্নি চলমান এমন শিক্ষার্থীদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। তারা তো এক প্রকার ডাক্তার হয়েই গেছে। আহার মেডিকেল কলেজের প্রথম দিকের শিক্ষার্থীদের বেশিরভাগই ক্যাম্পে কর্মরতদের সাহায্যের জন্যই পাঠানো হয়েছে। কিন্তু এখানে এসে মানুষদের আহাজারি শুনে অনেকেই সিদ্ধান্ত নিয়েছে উদ্ধারকর্মীদের সাথে হাত লাগাবে। নিজেদের সিদ্ধান্ত মোতাবেক বেশ কিছু দল কাজেও নেমে পড়েছে। এর মধ্যে আদর্শ, রিয়াদ এবং মেহেদীও বাদ যায়নি। এই মুহূর্তে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য কর্মরত শিক্ষার্থীদের সাহায্য থেকেও উদ্ধার কাজ চালানো বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তাদের। যদি ভবনের নিচে চাপা পড়া মানুষদের খুব দ্রুত বের করেই না আনা হয়, তাহলে চিকিৎসা কাদের দিবে? ইট পাথর, বড় বড় দেয়াল, রড কেটে যে সংখ্যক রোগীদের বের করে আনা সম্ভব হচ্ছে, তাদের চিকিৎসা দেওয়ার জন্য যথেষ্ট জনবল এখানে আছে। তাছাড়া এই উদ্ধার কাজে দেরি হওয়াতেই তো অনেকেই অতিরিক্ত রক্তক্ষরণ, তীব্র যন্ত্রণায় কাতরাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তীব্র গরমে এতটাই সময় পড়ে থাকায় অনেক মৃতদেহে পানি জমতে শুরু করেছে, ইতিমধ্যে ফুলে উঠেছে। আদর্শ, রিয়াদ, মেহেদীরা যে দলে ছিল, তারা বেশ কসরত করে অনেক প্রচেষ্টায় ইট কংক্রিট ঘরা ঢলে পড়া একটা দেয়াল এবং রড কেটে ফাঁকা করলো কিছুটা জায়গা। সে ফাঁকা জায়গা থেকেই দলের কয়েকজন ঢুকলো ধসে ভবনের ভেতরে, আর কয়েকজন ওখানে রেখে গেল অপেক্ষায়। পরিকল্পনা ছিল যারা ভেতরে ঢুকবে তারা আহত বা নিহতদের নিয়ে এসে বাইরের অপেক্ষারতদের নিকট তুলে দিবে, তারা আবার তাদের নিয়ে ছুটবে চিকিৎসার উদ্দেশ্যে বা স্বজনদের নিকট। কিন্তু হায়, ভাগ্য বুঝি তাদের সহায় হলো না। তাদের দিক থেকে মুখ ফিরিয়ে ভাগ্য চলল নিষ্ঠুরতার বানে। এক নির্মমতায় যোগ দিল আরেক নির্মমতা। ভবন ধসায় চাপা পড়া জনগোষ্ঠীকে উদ্ধারে নেমে তারাই চাপা পড়ল সেই ভবনের নিচে।
এমনই ধসা ভবন, হয়তো ভাঙা দেয়াল রডের সাথে বেঁধে নড়েবড়ে অবস্থায় দাঁড়িয়েছিল মাথার উপরের ছাদটা। আদর্শদের দলের যে অংশটা ভেতরে গেল তাদের নড়াচড়াতে মুহূর্তেই নড়বড়ে ছাদটা আরো নড়বড়ে হলো, হুড়মুড়িয়ে ভেঙে পড়লো তাদের উপর। চারপাশে হৈ হৈ শুরু হয়ে গেল। মানুষজন ছুটে আসতে শুরু করেছে দলে দলে। উদ্ধার কর্মীদের একটা দলও ছুটে এসেছে এই দিকটায়। এক বিপদের মধ্যে হুট করে অন্য বিপদ। ইতিমধ্যে চারপাশে খবর হয়ে গেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা উদ্ধার কাজে অংশগ্রহণ করতে গিয়ে ধসা ভবনের নিচে চাপা পড়েছে। বেহাল দশা তাদের। খবরটা ক্যাম্প পর্যন্ত চলে গিয়েছে। মৌনতা, পিহু এবং ইভার কর্ণে পৌঁছাতেও সময় নেয়নি বেশি। তারা তিনজনই বেশ ভালোভাবেই জানে আদর্শ, রিয়াদ এবং মেহেদিও এই উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে। তবে কি তাদের দলেরই কিছু হলো? হাতের সব কাজ ফেলে ক্যাম্প থেকে দৌড়ে বেরিয়ে এলো তারা তিনজন। এক প্রকার ছুটে গেল ঘটনাস্থানে। উদ্ধার কর্মীরা বেশ পরিশ্রমের সাথেই ভেতরে সদ্য চাপা পড়া শিক্ষার্থীদের বের করে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। উদ্ধার কর্মীদের সাথেই দেখা যাচ্ছে আদর্শ এবং রিয়াদ কাজ করতে ব্যস্ত ভঙ্গিতে। চোখে মুখে তাদের চিন্তার ছাপ স্পষ্ট। তারা দুজন তখন বাইরে থেকে যাওয়ার দলের অংশের সাথেই ছিল। আদর্শ এবং রিয়াদকে সশরীরে সুস্থ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল মৌনতা এবং পিহু। শুধুমাত্র এই মারাত্মক সময়ে এই স্বস্তিটা পেল না ইভা। মেহেদি কোথায়? তার চোখ দুটো যে শুধুমাত্র ওই পুরুষকেই খুঁজে যাচ্ছে। আদর্শ এবং রিয়াদকে দেখা গেলেও মেহেদি তো নেই কেন? তবে কি মেহেদির কিছু হয়েছে? কলিজাটা কেঁপে উঠল মেয়েটার। মেহেদির গতকালকের কথাগুলো মনে পড়লো এক এক করে। ভয় জাগলো ইভার হৃদয়ে। কলিজাটা মনে হচ্ছে ব্যথায় ছিঁড়ে যাবে। তবে কি মেহেদির বলা গতকালকের কথাগুলোই ফলতে শুরু করেছে? না না, মেহেদির কিছু হতে পারে না। ছেলেটাকে এখনো তো তার মনের কথাই বলা হয়নি, ভালোবাসি বলা হয়নি। এর মধ্যে ছেলেটা হারিয়ে যেতে পারে না। ইভার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। দুরু দুরু কাঁপছে বক্ষস্থল। তার বুকে আরেকটু কাঁপন ধরিয়ে দিয়ে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হলো চারটা নিথর দেহ। প্রত্যেকটা দেহের অবস্থাই নাজুক। বেঁচে আছে বলে মনে হচ্ছে না, আর বেঁচে থাকলেও অবস্থা আশঙ্কাজনক। জ্ঞান নেই কারোরই। ওই চারজনের মধ্যেই হঠাৎ একটা দেহের পানে তাকিয়ে থমকে গেল ইভা, মৌনতা এবং পিহু। এ তো মেহেদি। কেমন নিথর হয়ে পড়ে রয়েছে ছেলেটা। তাকে টেনে বের করা হয়েছে ধ্বংসস্তূপ থেকে। মাথার এক পাশে একদম থেতলে গেছে। পুরো শরীর জুড়ে রক্ত, বালি, সিমেন্টে মাখামাখি। মেহেদির দেহখানা হাতে পেয়েই তাকে নিয়ে আদর্শ এবং রিয়াদ ছুটল অ্যাম্বুলেন্সের পানে। চোখ দুটোতে তাদের অশ্রুকণায় জর্জরিত। কিন্তু এখন কান্নায় ভেঙে পড়ে কিংবা শোক পালন করে বসে থাকলে হবে না। মেহেদিকে নিয়ে তারা ছুটে চলল হাসপাতালের পানে। ইভা কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল ওখানেই। চোখের সম্মুখের ঘটনা বিশ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছে তার। মেয়েটা ভীষণভাবে চাইছে এটা যেন কোনো দুঃস্বপ্ন হয়, যা ঘুমটা ভেঙে গেলেই কেটে যাবে। কিন্তু সব কিছু কি আর চাইলেই পাওয়া যায়? যায় না তো। ওই উপরে বসে থাকা সকল কিছুর কর্তা, যার ভাগ্যের জন্য যা নির্ধারণ করে রেখেছে, তার বাইরে যাওয়ার সাধ্য তো আর কারো নেই। তার লেখা ভাগ্যটা বুঝি ইভা এবং মেহেদির সঙ্গ এই পর্যন্তই লিখে রেখেছিল। তাই আর সম্মুখ পানে আগানোর ক্ষমতা এই দুর্বল মানব জাতির হয়নি। ইভার কণ্ঠ কেমন রোধ হয়ে আসছে। হাজার চেয়েও কণ্ঠনালী থেকে কোনো শব্দ বের করতে পারছে না মেয়েটা। বেশ কিছুক্ষণ নিজের সাথে যুদ্ধ চালিয়ে হঠাৎ মেয়েটা চিৎকার করে উঠল, গলা ভারিয়ে ডাকলো, মেহেদি। ইভার চিৎকারে হুঁশ ফিরল মৌনতা এবং পিহুর। মেহেদির অবস্থা দেখে তারাও থমকে গিয়েছিল কিছু সময়ের জন্য। মেহেদি তাদের বন্ধু। এ কদিনে ছেলেটার সাথে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল তাদের। চোখের সম্মুখে বন্ধুর এমন নির্মম পরিণতি দেখে তাদের বুকটাও কষ্টে ভরে উঠেছিল। কিন্তু ইভা, আর কেউ জানুক বা না জানুক, মৌনতা এবং পিহু জানে ইভা মেহেদিকে কতটা চায়। না, ইভা কখনো তাদের বলেনি এ কথা। মেয়েটা চোখের ভাষাতেই তারা বুঝে নিয়েছিল সবটা। ইভা ধপ করে বসে পড়ল ধুলোময় মাটিতে, চিৎকার করে বলল, ওনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কেন নিয়ে যাচ্ছে? রক্ত কেন? এত রক্ত কেন? ইভার আধা হাজারিতে তার পানে ছুটে এলো মৌনতা এবং পিহু। দুপাশ থেকে জড়িয়ে ধরলো মেয়েটাকে। ইভা ডুকরে কাঁদছে। যে মেয়েটা সর্বদা স্বাস্থ্যকর এবং অস্বাস্থ্যকরের জ্ঞান দিতে ব্যস্ত থাকতো, সেই আজ স্বাস্থ্যকরের সংজ্ঞা ভুলে বসেছে। কোথায় তার হ্যান্ড স্যানিটাইজার, কোথায় টিস্যু? সে তো দিব্যি হাজার মানুষের হেঁটে যাওয়া ধুলোবালিময় স্থানে বসে গলা ফাটিয়ে চিৎকার করছে, কাঁদছে। ইভা আবারও চিৎকার করে উঠল, হাহাকার করে বলল, না, আমার মেহেদি আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারে না।
ওনাকে এখনও আমার অনেক কিছু বলার আছে। ওনাকে বলার আছে, শুধুমাত্র উনি নয়, আমিও ভালোবাসি ওনাকে, ভীষণ ভালোবাসি। কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়ল ইভা। কান্না জড়িত কণ্ঠে আবারও বলল, উনি আমাকে এভাবে অপরাধী করে ফেলে যেতে পারেন না মৌনতা। আমি ওনাকে ভালোবাসি। আমার কথাটা একটাবারের জন্য হলো ওনাকে বলার সুযোগ দিতে বল ওনাকে। প্লিজ আমাকে ছেড়ে যেতে বারণ কর মেহেদিকে। ওনাকে ছাড়া আমি একা হয়ে যাব, বড্ড একা। মৌনতা এবং পিহু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো ইভাকে, কিন্তু এই মুহূর্তে কোনো সান্ত্বনাই কি আর নিজের ভেতরে ধারণ করা যায়? ইভা প্রলাপের স্বরে বারবার বলছে, উনি আমাকে ছেড়ে যেতে পারে না, কিচ্ছুতেই না। উনি চলে গেলে আমাকে কে জ্বালাবে? সারাদিন আমাকে ভালোবাসার কথা কে বলবে? কে আমায় রাত দিন কল করবে? কথাগুলো বলে হঠাৎ থামলো ইভা। নিজের থেকে মৌনতা এবং পিহুকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো সে। দু হাতের উল্টো পিঠে মুছে নিল দু চোখ, ধীর কণ্ঠে বলল, ওনার কিচ্ছু হয়নি। আমি একটু বেশি বেশি ভাবছি। উনি আমাকে ভালোবাসেন খুব। আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। ইভা উম্মাদের ন্যায় ছুট লাগালো সম্মুখের দিকে, যেদিকে মেহেদিকে অ্যাম্বুলেন্সটার দিকে ছুটলো সেদিকে। মৌনতা আর পিহু দেরি করলো না বেশি, তারাও ছুটলো এবার পিছু পিছু। চোখ দুটো অশ্রুতে পরিপূর্ণ তাদের। বন্ধুর এমন নির্মম পরিণতিতে এবং বান্ধবীর আহাজারিতে হৃদয় ভারী হয়ে উঠেছে তাদের। এখানে চিকিৎসা দিতে এসে যে এমন একটা পরিস্থিতির শিকার হবে কেউ কল্পনাও করতে পারেনি কখনো। এই এখানকার দুঃখী মানুষগুলোর দুঃখ গোছাতে এসে তাদের দুঃখেই নাম লিখালো এরাও। একটু বাদেই হাসপাতালে পৌঁছালো মৌনতা, ইভা এবং পিহু। হাসপাতালের চারদিকে এই মুহূর্তে ছড়িয়ে রয়েছে জনমানবের ভিড়। একদিক থেকে ভবন ধসে পড়া রোগীদের ঢুকানো হচ্ছে, অন্যদিক থেকে মৃতদেহ বের করা হচ্ছে। আত্মীয় স্বজনদের হাহাকারে হাসপাতালের পরিবেশ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মৌনতা ইতিমধ্যে কল করে আদর্শদের অবস্থান জেনে নিয়েছে। ইভাকে নিয়ে সেখানেই ছুটলো তারা। আদর্শের নিকট আসতে দেখা পেল সাদা কাপড়ে মোড়ানো একটা নিথর দেহের। ডাক্তার একটু আগেই ঢেকে দিয়ে গেছে মেহেদির মুখটা, সাথে অত্যন্ত কষ্টদায়ক বাক্য বলে গেছেন, দুঃখিত, ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সবটা দেখে এবং বুঝে এবার আর নিজেদের আটকাতে পারলো না মৌনতা, পিহু। ডুকরে কেঁদে উঠল তারা। মেয়েদের বাড়ির লোকদের খবর দেওয়া হচ্ছে, তারা আসছেন, কিন্তু ইভা সে কাঁদছে না একটু, কেমন মূর্তির ন্যায় দাঁড়িয়ে রয়েছে সাদা কাপড় দিয়ে ঢাকা মেহেদির পানে তাকিয়ে। শরীর যেন অসাড় হয়ে আসছে মেয়েটার। হৃদস্পন্দনের গতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে, চোখের সম্মুখটা ঝাপসা হয়ে আসছে ধীরে ধীরে। 1 মিনিট 2 মিনিট পর মুহূর্তে মেয়েটা ঢলে পড়লো মেঝেতে, জ্ঞান হারিয়েছে বোধহয়। এবার এই অবস্থা দেখে আতঙ্কিত হলো উপস্থিত সবাই। এক বন্ধুকে তারা হারিয়েছে, এখন অন্য বান্ধবীকেও হারাতে পারবে না। ইভাকে দ্রুত ধরাধরি করে ভর্তি করানো হলো ওই হাসপাতালেই। সময় প্রবাহমান, সে বয়ে চলে বাধাহীন নদীর স্রোতের ন্যায়। কারো এমন সামর্থ্য নেই তাকে আটকে রাখবে। এর মধ্যেই কেটে গেছে অনেকটা সময়। সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটেছে চারদিকের পরিবেশ এবং জনমানবের। শহরের বুকটা ছেয়ে গেছে আরও আধুনিকতায়। আদর্শ মৌনতারা আজ সকলেই প্রতিষ্ঠিত। দেশের বড় বড় ডাক্তারদের তালিকায় নিজেদের নাম লিখিয়েছে তারা। সময়ের পরক্রিমায় শহরের মানুষগুলো আজ প্রায় ভুলেই গেছে সেদিনে সেই নির্মম ভবন ধস। তবে সেই ভবন ধসে প্রাণ হারানো মানুষগুলোর আপনেরা কি ভুলতে পেরেছে তাদের? অতই কি সহজ আপনদের ভোলা? মোটেই সহজ নয়। তবে ভুলতে হয়, ভোলার ভান ধরে হৃদয়ের দহনকে হৃদয় কুঠিরিতে আবদ্ধ রাখতে হয়, অতপর এগিয়ে চলতে হয় সম্মুখের পানে। হয়তো তার আপনজনরাও তাই করেছে। এই ছাড়া আর তো উপায় আছে কি কোনো? কেঁদে শোক প্রকাশ করে নিজেদের জীবনকে থমকে দিলেই কি আর আবার ফিরে আসবে তারা? না, আর তারা আসবে না কখনো, না কখনো আসবে না। আর সময়ও তাদের জন্য থমকে থাকবে না। সময়ের খেলায় নতুন সবকিছু। দীর্ঘ অপেক্ষার পর আজ আদর্শ এবং মৌনতার বিয়ের আনুষ্ঠানিকতার দিন ধার্য করা হয়েছে। এখন যেহেতু তারা দুজনই পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত, তখন আর শুভ কাজ ফেলে রাখে লাভ কি? একটা কমিউনিটি সেন্টারে একসাথে আয়োজন করা হয়েছে সবকিছুর। চারদিকটা সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। কাছের মানুষ, পরিবার, পরিজন সকলকেই নিমন্ত্রণ করা হয়েছে আদর্শ এবং মৌনতার বিয়েতে। তাদের বন্ধু বান্ধব সবাইকেও দাওয়াত করা হয়েছে। রিয়াদ এবং পিহুর বাগদান সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে। হয়তো তাদের বিয়ের দিন তারিখও খুব শীঘ্রই পড়বে। সুন্দর সুশীল দম্পতির ন্যায় তারা দুজন একসাথে এসেছে আদর্শ এবং মৌনতার বিয়েতে।
আর ইভা ইভা সেদিন হাসপাতালে জ্ঞান হারানোর পরে ভর্তি করা হয়েছিল ওই হাসপাতালে। জ্ঞান ফেরার পরে কেমন অন্য এক মানুষ হয়ে উঠেছিল মেয়েটা। জীবনের রূপ রস গন্ধ হারিয়ে এক নিথর প্রাণ হয়ে বেঁচে থাকতে শুরু করেছিল দিনের পর দিন। যে মেয়েটা কখনো বাবা মায়ের শাসন নামক অত্যাচারের জবাব দেয়নি, সেই মেয়েটা পরিবার ছেড়েছিল অনায়াসে, আর কোনো মতে পড়াশোনাটা শেষ করেছিল যে শহরে মেহেদির স্মৃতি বিরাজমান, সেই শহরে আর থাকেনি ইভা। ডাক্তারি পাশ করে অজপাড়ায় গায়ের এক চিকিৎসালয়ে চাকরি নিয়েছিল, সেখানেই তার বসবাস। গ্রামের গরিব মানুষদের চিকিৎসা আর মেহেদির ভালোবাসাময় স্মৃতিচারণ নিয়েই এখনো বেঁচে আছে মেয়েটা। মেহেদি ব্যতীত তার জীবন আর কখনো রং আসেনি। এমন নয় যে মেয়েটার জীবনে কখনো কেউ রং নিয়ে আসেনি, এসেছিল, অনেকেই এসেছিল রং নিয়ে। তাদের রঙে রাঙিয়ে দিতে চেয়েছিল ইভার রংহীন জীবনকে, কিন্তু মেয়েটা কারো রঙে নিজেকে রাঙাতে চায়নি। তাকে যে কেউ একজন বলে গিয়েছিল অন্য কাউকে ভালোবাসা বারণ, অন্য কারো ছোঁয়া নিজের অঙ্গে ধারণ করা বারণ। সেই কথা উপেক্ষা করার সাধ্য কি আর তার আছে? ওই মানুষটাই যে তার সব কিছু। ওই মানুষটাকে ছাড়া নিজের একাকিত্বকে বেছে নিয়েছে ইভা। তাই বলে এমন নয় যে নিজের পরিবারকে ছেড়েছে সে। হাজার হলেও বাবা মা তো, তারা জন্ম দিয়েছেন, ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন। তারা যদি জন্ম না দিত তাহলে ইভা কিভাবে এই পৃথিবীর দেখা পেত, কিভাবে খুঁজে পেত মেহেদি নামক এক প্রেমিক পুরুষকে? মেয়েটার সাথে তার পরিবারের যোগাযোগ আছে, মাঝে মাঝে শহরে আসা হয় দেখা করার জন্য, তবে থাকা হয় না খুব একটা। এই যে প্রিয় বন্ধু বান্ধবের বিয়ে উপলক্ষে আজই বা এসেছে গ্রাম থেকে। শরীরে তার ছাই রঙা একখানা চিকন পাড়ের শাড়ি জড়ানো, চোখে মোটা ফ্রেমের চশমা, চুলগুলো ঢিলে ঢালা এক খোপায় আবদ্ধ। মুখশ্রীতে আর কোনো সাজগোজের লেশমাত্র নেই। ইভা হাতে গিফট পেপারে মোড়ানো একটা বক্স নিয়ে এগিয়ে গেল স্টেজের পানে। সেখানে রাজকীয় দুটি চেয়ারে পাশাপাশি বসে রয়েছে আদর্শ এবং মৌনতা। মেয়েটাকে আজ পার্লারের ভারী মেকআপে সাজানো হয়েছে, তার উপর শরীরে আবার ভারী লেহেঙ্গা আর গহনায় পরিপূর্ণ। তবে এত সাজে মোটেও খারাপ লাগছে না মৌনতাকে, বরং একটু বেশিই সুন্দর লাগছে। আজকে সাজে অবশ্যই পিছিয়ে নেই আদর্শ। শরীরে সোনালি কারুকাজের একখানা শেরওয়ানি চড়িয়েছে, সে মাথায় পাগড়ি নিতে ভুল করেনি মোটেই। ইভা একগাল হাসলো, তাদের উপহারটা এগিয়ে দিল মৌনতার পানে, মিষ্টি করে বলল, তোদের জন্য শুভ কামনা রইল, তোদের আগামী দিনের পথ চলা শুভ হোক। বেশ অনেকদিন পর ইভাকে দেখে খুশি হলো মৌনতা এবং আদর্শ। চটজলদি বসা থেকে উঠে দাঁড়ালো মৌনতা, দুয়াতে আগলে নিল ইভাকে, আনন্দের সহিত বলল, তুই এসেছিস? আমি তো ভেবেছিলাম তুই আসবি না। ইভা আলতো হাসলো, মৌনতার গালে হাত দিয়ে বলল, তোরা সবাই মিলে আমাকে এখানে আনার জন্য যে উৎপাত শুরু করেছিলি, তাতে না এসে থাকা যায় নাকি? মৌনতা হাসলো। বহুদিন পর দু বান্ধবী একত্রিত হওয়ায় টুকটাক কথা শুরু করলো দুজনে। কথা বলার এক পর্যায়ে মৌনতা বলল, তুই কি এভাবেই থাকবি আর কাউকে কি জীবনের সাথে জড়াবি না? ইভা ওষ্ঠ প্রসারিত করে একটু হাসলো, অতঃপর বলল, জড়িয়েছি তো। মৌনতা অবাক হলো, মনে মনে কিছুটা খুশিও হলো ইভা নিজের জীবনটাকে আবারও গুছিয়ে নিচ্ছে এটা ভেবে। মৌনতা কিছুটা কৌতূহলী কণ্ঠে বলল, কে সে? কেন? মেহেদি? মৌনতা সব কৌতূহল নিঃশেষ হলো এক মুহূর্তে। হতাশ হলো ইভার উত্তরে। মেয়েটা এখনো সে আগের অবস্থানেই অটুট রয়েছে। মৌনতা জানে ভালোবাসা ভোলা এত সহজ নয়, কিন্তু তাই বলে মেয়েটা কি সারা জীবন একা থাকবে? ইভাকে দেখে মাঝে মাঝে কষ্ট হয় তাদের। সেই ঘটনার পর মেয়েটা হুট করে বদলে গেল, জীবনের ছন্দ বদলে কেমন গুটিয়ে গেল। মৌনতা মলিন কণ্ঠে বলল, অতীতকে ভুলে জীবনটা কি নতুন করে শুরু করা যায় না ইভা? কে বলেছে সে আমার অতীত? আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবটা জুড়েই তো শুধুমাত্র তার বিচরণ। মৌনতা বুঝলো ইভার সাথে কথা বাড়িয়ে লাভ হবে না কোনো, এত বছরেও হয়নি। মেয়েটা মেহেদিতেই অভ্যস্ত হয়ে উঠেছে দিনকে দিন। থাকুক না হয় সে তার সেই অভ্যস্ততাতে। আর কিছু বলল না মৌনতা, বুক চিরে শুধুমাত্র চাপা দীর্ঘশ্বাস প্রকাশ করলো প্রিয় বান্ধবীর জন্য। রাত গড়িয়েছে কিছুটা, চারদিকে নীরবতা ছেয়ে যেতে শুরু করেছে ধীরে ধীরে। আদর্শ এবং মৌনতার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে মাত্র কিছুক্ষণ। কমিউনিটি সেন্টার থেকে মেয়েটাকে সোজা নিয়ে আসা হয়েছে আদর্শদের বাড়িতে। এখানে এনে আবার বেশ কিছু নিয়ম পালন করে ঢুকিয়ে দেওয়া হয়েছে পুষ্পসজ্জিত একটি কক্ষে। মৌনতা এই মুহূর্তে বসে রয়েছে আদর্শের কক্ষে। চারিদিকে ফুলে ফুলে ভরিয়ে তোলা হয়েছে আজ কক্ষটা। কেমন লজ্জা, ভয়, সংকোচ ঘিরে ধরেছে মেয়েটাকে।
বুকের ভেতরে কেমন ঢিপ ঢিপ আওয়াজের ঝড় উঠছে। যদিও আদর্শের সাথে তার বিয়ে হয়েছে আরো অনেক আগে, কিন্তু একসাথে থাকাই প্রথম। স্বামী স্ত্রীর প্রথম রাতটা তাদের কেমন কাটবে, আদর্শ কি করবে না করবে ভেবে ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসছে মৌনতার। মেয়েটার ভাবনার মধ্যেই খট করে শব্দ হলো একটা। কেঁপে উঠল মৌনতা। চোখে কি তাকিয়ে দেখলো আদর্শ এসেছে। চোখে তাকিয়ে দেখলো আদর্শ এসেছে। মৌনতার হাঁসফাঁস লাগছে, তবুও ভাবিদের দেখানো বুলি ভুলল না সে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো মেয়েটা। নম্র কণ্ঠে আদর্শকে বলল, আসসালামু আলাইকুম। আদর্শ এগিয়ে গিয়ে মুখোমুখি দাঁড়ালো মৌনতার। উষ্ঠে হাসি ফুটিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। ব্যাস, এটুকুতেই আবার চুপ হয়ে গেল দুজন। মৌনতা আর কি বলবে ভেবে পেল না। আদর্শ চুপ করে শুধু দেখছে তার বউকে। অনেক অনেক অপেক্ষার পর পাওয়া কাঙ্ক্ষিত মেয়েটাকে। আদর্শের এহেন দৃষ্টিতে অস্বস্তি বোধ হলো মৌনতার। ভেতরে ভেতরে কেমন অদ্ভুত এক অনুভূতির শিহরণ জাগছে। মেয়েটা আর দাঁড়াতে পারল না ওই দৃষ্টির সম্মুখে। হাঁসফাঁস করে আবারও পা বাড়ালো বিছানার পানে। ঠিক তখনই মৌনতার সম্মুখে হাঁটু গেড়ে বসে পড়ল আদর্শ। পকেট থেকে একটা রিং বের করে পরিয়ে দিল মেয়েটার আঙ্গুলে। আদরে কণ্ঠে বলল, ভালোবাসি বউ। মৌনতার উষ্ঠে হাসি ফুটল। হৃদয়ের তৃপ্তিতে ভরে গেল মুহূর্তেই। সব ভয় সংকোচ উবে গিয়ে সেখানে স্থান করে নিল একরাশ ভালোবাসা। আদর্শ অবশেষে তাকে ভালোবাসি বলেছে। অবশেষে নিজের মনের কথা জানিয়েছে। মৌনতা নিজের এক হাত বাড়িয়ে দিল আদর্শের পানে। ছেলেটা আর দেরি করলো না। হাসি মুখে আংটি পরিয়ে দিল প্রিয় স্ত্রী অনামিকা আঙ্গুলে। মৌনতা লাজুক হাসলো। লাজুক কণ্ঠেই বলল, আমিও আপনাকে ভালোবাসি। আদর্শ উঠে দাঁড়ালো। কপট রাগ দেখিয়ে বলল, আপনি বলা বারণ ছিল। মৌনতা হেসে ফেলল। হুট করে এসে জড়িয়ে ধরলো আদর্শকে। ছেলেটার বক্ষে মুখ লুকিয়ে বলল, আমিও তোমাকে ভালোবাসি। মধ্যরাত, চারপাশে নীরব নিস্তব্ধর মিছিল বিরাজমান। ইভা দাঁড়িয়ে রয়েছে তার কক্ষের বারান্দায়, হাতে তার ধোয়া উঠানো কফি। কতদিন পর সেই চিরচেনা শহরে নিজ কক্ষের বারান্দায় দাঁড়িয়েছে মেয়েটা। এ যেন বহু বছর পর। ইভা হাতের কফির মগে ঠোঁট ছোঁয়ালো। অনুভব করলো তার পাশে এসে দাঁড়িয়েছে কেউ একজন। ইভা সেদিকে তাকালো না। কফির মগে চুমুক দিতে দিতে বলল, আজ আসতে এতটা দেরি করেছে, সেই কখন থেকে তোমার অপেক্ষায় ছিলাম। পাশের ছেলেটা কপট রাগ দেখালো। নাক মুখ কুঁচকে বলল, আর তুমি যে আমাকে ফেলে রেখে বিয়েতে গিয়েছিলে তার বেলায়, আমিও তো তখন তোমার অপেক্ষায় ছিলাম। ইভা হাসলো। পাশের ছেলেটার পানে তাকিয়ে বলল, ওরা আমাকে আবার নিজের জীবনটা গুছিয়ে নিতে বলছে মেহেদি। মেহেদি চোখ বড় বড় করে ফেলল। কণ্ঠে কিছুটা ক্রোধ এনে বলল, আমার বন্ধু বান্ধব এখন দেখছি আমার বউয়ের গটকালি শুরু করেছে। তা তুমি ওদের কি বলছো? তুমিও কি ওদের কথায় সায় জানিয়ে দিয়েছো নাকি? ইভা প্রত্যুত্তরে বলল না কিছুই, শুধু হাসলো মেহেদির পানে তাকিয়ে। মেহেদি আরো তেতে গেল। আঙ্গুল উঁচিয়ে ইভাকে শাসিয়ে বলল, খবরদার বিলকিসের মা, আমাকে ছেড়ে অন্য কোনো ছেলের কথা ভাবলেও তোমাকে খুন করে ফেলবো আমি। ইভা ঠোঁট টিপে হাসলো। মজার ছলে বলল, ভাবছি আমিও ওদের কথা মেনে নেব এবার। আর কতকাল একা থাকবো? মেহেদি প্রচন্ড ক্ষেপে গেল এবার। ক্ষিপ্ত কণ্ঠে বলল, কেন, আমি যে সর্বদাই তোমার সাথে থাকি তাতে তোমার হয় না? এরপরও নিজেকে একা মনে হয় তোমার? ঠিক আছে, মেনে নাও তুমি ওদের কথা, আমি চললাম। ইভা বুঝলো ছেলেটা রেগে যাচ্ছে। সে কফির মগটা রেখে ধরতে গেল মেহেদিকে। তাড়াহুড়া করে বলল, এই না না, আমি তো মজা করছিলাম। কিন্তু মেহেদি সে কোথায়? মরিচে কান্নায় উবে গেল সেই মুহূর্তে। এবার তবুও ভেঙে পড়ল না, হালতো হাসলো সে। মেয়েটা ঠিক জানে মেহেদি আবার আসবে তার কাছে। বাস্তবে না হোক, তার কল্পনায় আবারও ধরা দিবে। হাসপাতালে সেদিন এবার জ্ঞান ফেরার পর মেয়েটা নিজের জীবনে উপলব্ধি করেছিল অন্য এক জগৎকে, যে জগৎটা শুধুমাত্র মেহেদিকে ঘিরে। ইভার কল্পনায় মেহেদি ধরা দিতে শুরু করেছিল, ভালোবাসতে শুরু করেছিল। ছেলেটা এই পৃথিবীর বুকে না থাকলেও ইভার কল্পনা জুড়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল। ইভা একজন মেডিকেল শিক্ষার্থী ছিল তখন। সে নিজেও জানতো এটা তার মানসিক সমস্যার কারণে হয়েছে। হঠাৎ মেহেদিকে হারিয়ে মস্তিষ্কে সে ধাক্কা সামলাতে পারেনি বলেই তার এক অংশ জুড়ে মেহেদিকে ঠাঁই দিয়েছে। কিন্তু মেয়েটার ভয় ছিল যদি কেউ কোনো ক্রমে একথা জানতে পারে তবে তাকে মানসিক রোগী বানিয়ে দিবে, ডাক্তার দেখিয়ে তার কল্পনা থেকে মেহেদিকে সরিয়ে দিবে।
কিন্তু ইভা তো মেহেদিকে নিয়ে ভালোই আছে, বাস্তবে না হোক কল্পনায় মেহেদিকে সে পেয়েছে। কল্পনায় ভালোবাসা, রাগ, অভিমান সবটাই প্রাধান্য পাচ্ছে দুজনের মধ্যে। ইভার কাছ থেকে অন্তত এই মেহেদিটাকে যেন কেউ কেড়ে নিতে না পারে, তাই তো সে প্রথমে ছেড়েছিল পরিবার আর তারপরে শহর। হৃদয়ে মেহেদিকে নিয়ে পাড়ি জমিয়েছিল অন্য এক পরিবেশে, অন্য এক স্থানে। ইভা পাশে রাখা কফির মগটা আবারও হাতে তুলে নিল, দূরে অন্ধকারাচ্ছন্ন আকাশের পানে তাকিয়ে বলল, এক জীবনে সব পেয়ে গেলে আমরা আফসোস করব কি নিয়ে? দিন শেষে সকল কাজের সমাপ্তি ঘটিয়ে যখন একাকিত্ব ঘিরে ধরে, তখন অন্তত না পাওয়া কারোর কথা চিন্তা করে দীর্ঘশ্বাস ফেলার জন্য হলো একটা আফসোসের প্রয়োজন। তুমি না হয় আমার সেই অতি প্রয়োজনের আফসোস হয়েই রয়ে গেলে মেহেদি।